সারান হাত মুষ্টিবদ্ধ করে রাগী স্বরে দাঁতে দাঁত চেপে বলল, নয়ন তালুকদার, তোকে এর মাসুল গুনতে হবে। এবার আর বাঁচবি না। তোর সাথে নিষাদেরও এমপি মহোদয়কে মারার ফল ভোগ করতে হবে। নয়ন তালুকদার নিজ রুমে বসে আছে, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। কিছু নিয়ে অনেকক্ষণ যাবৎ ভেবে চলছে, তবুও কোনো সুরাহা করতে পারেনি। নিশাদ চোখ মুখ গম্ভীর করে মামার পাশে বসে আছে। সেও অনেকটা চিন্তিত। বারবার নয়ন তালুকদারের জরুরি কথা শোনার জন্য বসে আছে সে, কিন্তু তা আর হয়ে উঠল কই। সে যে মুখে কুলু এঁটে বসেছে, কোনো কথা বলছেন না। নিশাদ চোখ ফিরিয়ে মিহির দিকে তাকালো। মিহি আপন মনে নিজের ফোন স্ক্রল করতে ব্যস্ত। সামনে দুজন মানুষ চিন্তিত হয়ে বসে আছে, তবুও সে উদাসীন। নিশাদ বিরক্ত হলো মিহির কাণ্ডে। নিশাদ বিরক্ত প্রকাশ করে বলল, মিহি এদিকে। আমরা টেনশনে মরছি আর তুমি ফোন নিয়ে বিজি আছো। মিহি ফোন স্ক্রিনে চোখ রেখে দায়সারা ভাবে উত্তর দিল, আমি কি করতে পারি? তোমাদের টেনশন বিষয় তুমি দেখো, আমায় টেনো না। নিষাদের রাগ আকাশ চুম্বক ধারণ করল। সে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। তোমায় গতকাল না নিয়ে আসলেই ভালো হতো। কেন যে দয়া দেখিয়ে বাসায় আনতে গেলাম। উফ, তোমার দয়া প্রয়োজন ছিল না আমার, তবুও এলাম। তুমি অনেকবার বললে তাই। তুমি আমায় ইগনোর করছো? হ্যাঁ, ইগনোর করছি। নিশাদ রাগে গজগজ করতে লাগলো। ইগনোর তো সহ্য হয় না। এই মেয়ে এত সাহস বেড়েছে যে তাকে ইগনোর করছে। হাউ ডিয়ার সি! নিশাদ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মিহি আমায় ইগনোর করার চেষ্টা করো না। কেউ আমাকে ইগনোর করুক, আমার তা একদম পছন্দ না। মিহি নিজের হাতে থাকা ফোনটি পাশে রেখে নিশাদকে দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমারও তোমার ইগনোর করা পছন্দ না নিশাদ। তুমিও তো আমায় ইগনোর করো। নয়ন তালুকদার ধমকে উঠে বলল, তোমরা নিজেদের মাঝে রেষারেষি বাদ দাও। এদিকে চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। ওই এমপিকে কেন যে মারতে গেলাম। নিশাদ গম্ভীর কণ্ঠে বলল, মাথা গরম করে এই কাজটা করা উচিত হয়নি। পুলিশ সহজে খুঁজে নিবে আসলে অপরাধী। যদিও এটা অ্যাক্সিডেন্ট কেস দেখানো হয়েছে, তবু পুলিশ তো তদন্ত করবে। প্রতীকও পেলাম না, আবার এই ঝামেলায় ফেঁসে গেলাম। এখন একটাই উপায় খোলা আছে, পুলিশকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে। সারান মরলে একবার সব ঝামেলা শেষ হয়ে যেত। এই সারানই আসলে কই মাছের জান, মরতে মরতেও বেঁচে ফিরেছে। মাহি নিষাদকে উদ্দেশ্য করে বলল, আমি আজ সারহানকে হসপিটালে দেখতে যাব। নিষাদ অগ্নিশর্মা হয়ে মিহির দিকে তাকালো, ক্ষুদ্র হয়ে বলল, তুমি সারহানকে দেখতে যাবে না কেন? আমি বলছি তাই। মিহি মনে মনে হাসল। কিছুটা শান্ত হলো তার অশান্ত মন। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি কোথায় যাব তা ঠিক করা দেওয়ার তুমি কে? নিষাদ মিহির কথায় অনেকটা দমে গেল, তবুও তেজ দেখিয়ে বলল, আমি তোমার ফ্রেন্ড হই। আমার কথা শোনা উচিত তোমার। আমার ডিসিশন আমি নেব। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। নয়ন তালুকদার এবার ভীষণ রেগে গেল। তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, মুখ বন্ধ করো দুজনে। আমার মাথা আর গরম করো না। নিষাদ রেগে আরো কয়েক কথা মিহিকে বলে আর বলতে পারল। কথাগুলো নিজেই গিলে দিল। মিহি মামা ভাগ্নের কাণ্ড দেখতে ব্যস্ত। এদের গোমরা মুখ দেখতে ভালো লাগছে তার কাছে। এতদিন ইগনোর করেছো আমায়, এখন দেখি আমি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মিহি বিড়বিড় করে বলল। আশোয়া হয়ে বসে আছে সারহান। তানিয়া বেগম নিজ হাতে সযত্নে ছেলেকে স্যুপ খাইয়ে দিতে ব্যস্ত। ছোট বাচ্চার ন্যায় স্যুপ ফু দিয়ে ঠান্ডা করে ছেলেকে খাইয়ে দিচ্ছে। হালকা গরম, তবুও মনে হচ্ছে সারহানের যদি জিভে পুড়ে যায়। সারহান বাটির অর্ধেক স্যুপ খেয়ে তানিয়া বেগমকে বলে, মা আর খেতে ইচ্ছে করছে না। তানিয়া বেগম আরশাদ সাহেবের জোর করল না।
সাথী বেগমের হাতে বাটিটা দিয়ে শাহরানকে প্রিসক্রিপশন দেখে ওষুধ খাইয়ে দিল। শাহরান ওষুধ খেয়ে হাঁফ ছেড়ে বাঁচল। এভাবে হাসপাতালে চুপচাপ বসে থাকা যায়? শাহরান অনেকটা বিরক্ত, কেমন একঘেয়েমি লাগছে। হাসপাতালের পরিবেশটা তার কাছে অসহ্যকর লাগছে। শাহরান বিরক্ত ভাব নিয়ে বলল, ডিসচার্জ করে দিবে? তানিয়া বেগম বলে, 3-4 দিন পর হসপিটালে আরো 4 দিন থাকতে হবে। অসহ্যকর। ধৈর্য ধরো। এতটা উত্তেজিত এখন না হওয়া ভালো। শাহরান চুপ হয়ে গেল। শরীর মেজমেজ করছে। এখনো শরীরে ব্যথা কমেনি। মস্তিষ্ক জুড়ে অ্যাক্সিডেন্টের বিষয়টা ঘুরছে। মুঠোফোনে কোনো হদিস নেই। ফোন থাকলে খবর পেয়ে যেত। ফোনে অনেক ডিটেল ছিল। নতুন ফোন কিনতে হবে আবার। তানিয়া বেগম আর সাথী বেগম কেবিনে বাহিরে যেতেই প্রবেশ করলো ইশরা আর অরিত্রিকা। দুজনে এসে চেয়ার টেনে বসলো। শাহরান দুজনকে লক্ষ্য করলো। অরিত্রিকার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ, মুখ গোমড়া করে আছে। তার মানে এখনো তার উপর রেগে আছে। এতটা অবুঝ কেন? অন্য সময় বড়দের মতো কথা বলে। ইশরা ভেবে পাচ্ছে না অরিত্রিকার মুখ ভার করে কেন আছে। শাহরান ভাই তো সুস্থ, অনেকটা খুশি হওয়ার কথা। সে আর এখন এসব নিয়ে অরিত্রিকাকে ঘাটেনি। কেবিনের বাইরে কয়েকজনের কথার আওয়াজ ভেসে আসছে। বোঝা যাচ্ছে ছেলে মেয়ে উভয় বাইরে উপস্থিত। শাহরানের কণ্ঠ গুলো পরিচিত মনে হলো। চেনা কেউ এসেছে কি? শাহরান ভাবনার বিভোর। তখনই প্রবেশ করলো 4 জনের একটি দল। তড়িঘড়ি করে 4 জন ছুটে আসলো শাহরানের দিকে। অরিত্রিকা আর ইশরা তা দেখে ধরফরিয়ে উঠে দাঁড়ালো। অচেনা মানুষগুলো কারা? একটা প্রশ্ন তাদের মনে ঘুরপাক খাচ্ছে। শাহরানের পরিচিত বন্ধুমহলকে হঠাৎ সামনে দেখে বিস্ময় নিয়ে বলল, তোরা? সকলে একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা। বন্ধুমহলের 4 জনের মাঝে একজনের অশ্রুসিক্ত চোখে শাহরানের দিকে তাকিয়ে বলল, জানিস তোর অ্যাক্সিডেন্ট হয়েছে জেনে রাত 2টোর পর রওনা দিয়েছি ঢাকা থেকে। জ্যাম থাকায় দেরি হয়ে গেছে। এখন কেমন আছিস তুই? কান্নারত মেয়েটির নাম মন, রায়, ইফাত আর প্রিহাল। ও দুশ্চিন্তাগ্রস্ত। শাহরান মুনের দিকে তাকিয়ে বলল, আরে এত হাইপার হচ্ছিস কেন? আমি এখন ফিট আছি। মুন অশ্রু মুছে বলল, দেখছি তো কেমন ফিট আছিস। বেডে আটশো অবস্থায় ব্যান্ডেজ মুড়িয়ে বসে আছিস। শাহরান অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তোরা সকলে এসেছিস? এবার দেখবি একদম সুস্থ হয়ে যাব। অরিত্রিকা রাগে কটমট করতে করতে ইশরার হাত খামচে ধরল। এই মেয়ে আবার কই থেকে উদয় হইল? ইশরা খামচে ধরার কারণে মৃদু চিৎকার দিয়ে উঠল। বন্ধুমহলের সাথে অনেকদিন পর দেখা হয়ে শাহরানের ভীষণ ভালো লাগছে। কতদিন পরে সবাই একসাথে হলো। প্রায় 1 বছর পর অ্যাক্সিডেন্টে উছিলায় দেখা তো পেল। নিজের মাঝেও উৎফুল্লতা অনুভব করছে। মুন, প্রিহাল, ইফাত আর রাই ক্যাবিনে বসে আছে। তারা নিজেদের মাঝে ধীরে কিছু নিয়ে আলোচনা করে যাচ্ছে। এতটাই ধীরে কথা বলছে, আশেপাশে কারো কারণেই আওয়াজ পৌঁছাচ্ছে না। আস্তে কথা বলার কারণে শাহরানের অসুস্থতা। শাহরান এখনো আশা হয়ে বসে আছে। তার দৃষ্টি অরিত্রিকার দিকে নিবদ্ধ। সে নিবিড় দৃষ্টিতে অরিত্রিকার হাবভাব অবলোকন করছে, বোঝার চেষ্টা করছে নীরব মনে কি তোর ভেবে চলছে। অরিত্রিকা মুখশ্রী গম্ভীর, দৃষ্টি তাকিয়ে কিছু একটা দেখে চলছে। শাহরান অল্প সময় বুঝেছে অরিত্রিকা মুনকে পছন্দ হয়নি। অপছন্দ করার কারণ তার কাছে পরিষ্কার না। অরিত্রিকা ক্যাবিনের এক কোণে দাঁড়িয়ে শাহরানের বন্ধুমহলকে দেখে চলছে। তবে তার দৃষ্টি মুন নামক মেয়েটির দিকে। সে মুনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। দুধের আলতা চেহারা, দেখতে সুন্দরী বলা চলে। কোমর অবধি কালো ঘন চুল, সাদা কালো সংমিশ্রণ 3 পিসে অসম্ভব সুন্দর লাগছে। উচ্চতা চলনসই, দেখে মনে হচ্ছে মেয়েটি অসম্ভব মিশুক। কিন্তু অরিত্রিকা কেন যেন মনকে ভালোভাবেনি। শাহরানের সাথে কথা বলছে তাই হয়তো। ইশরা হাত এখনো জ্বলছে। অরিত্রিকার খামচে ধরা নখ বসে গেছে। একজনের রাগ অন্যের উপর ঝেড়ে কি হলো? ইশরা ব্যথায় নাক মুখ কুঁচকে আছে।
সাদাত সারানের পাশে চুপচাপ বসে আছে, বসে থেকে ছাড়া উপায় নেই। তবে তার নজর সারহান আর অরিত্রিকার দিকে, গোয়েন্দা নজরে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। অরিত্রিকার আচরণ সন্দেহজনক মনে হলে সে তার ভাইয়ের আচরণ সন্দেহ করার কোনো কারণ খুঁজে পায়নি এখনো, তবুও নজর রাখবে সে পণ করেছে মনে মনে। পিহাল তাদের বন্ধুমহলের সাথে কথা বলতে বলতে খেয়াল করলো কেবিনের এক কোণে দাঁড়ানো অরিত্রিকা আর ইশরার দিকে একজন তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে ফেলে তাকিয়ে আছে। তার দেখা পিহালের ভুরু কুঁচকে গেল। পিহাল সারহানের উদ্দেশ্য করে বলল, সারহান, এদের তো চিনলাম না, এরা তোর কি হয়? সাদাত তখনই চনমনে ভাব নিয়ে উত্তর দিল, একজন আমার চাচাতো বোন, আরেকজন ফুফাতো বোন। পিহান বলল, ও আচ্ছা, কোনটা চাচাতো বোন আর কোনটা ফুফাতো বোন? কালো ড্রেস পরা আছে ওটা ফুফাতো বোন। আর সাদাত বলল, না দিয়ে প্রিহা বলে উঠল, আর মাথায় ওড়না দিয়ে আছে সে তোমাদের বোন হয়? বুঝতে পেরেছি। সাদাত হেসে বলল, হ্যাঁ ভাইয়া। সারহান এতক্ষণ চুপ থাকলো, মুখ খুলল এখন, গম্ভীর কণ্ঠে বলে উঠল, প্রিনহান, এখানে শুধু বোন নয়, চাস্তো বোনও হবে। প্রিনহাল অবাক হওয়ার ভান করে বলল, চাস্তো বোন আর নিজের বোন একই কথা। আলাদা, তুই বোস বিনা। সারহানের বন্ধুমহল কিছুটা অবাক হলো। সামান্য বিষয়ে সারহান রিয়াক্ট কেন করলো বুঝে আসলো না তাদের। পরের থেকে সারহানের পানে আর চোখে তাকাল। এই মানুষটার মন চলছেটা কি? ইশরা আরেত্রিকার কানে কানে বলল, সামান্য বিষয় নিয়ে সারহান ভাই রিয়াক্ট কেন করলো? অরিত্রিকা ইশরার দিকে তাকিয়ে কটমটো ভাব নিয়ে বলল, নিজের বোন বলতে ভালো লাগতো গাধি, চাস্তো বোন বলছে তাহাও শান্তি। নিজের বোন বললে সারা রাত ঘুম হতো না আমার। ঈশা মুখ কাচুমাচু করে বলল, তা ঠিক। মন অরিত্রিকার দিকে তাকালো, তার দৃষ্টি তীক্ষ্ণ। সে অরিত্রিকার দিকে তাকিয়ে তার দৃষ্টি তীক্ষ্ণ সে অরিত্রিকার দিকে তাকিয়ে আগাগোড়া পরখ করল। তাদের দিকেই তাকিয়ে আছে। ইফাতের সকলের কথা কোনো মনোযোগ নেই, ফোনে কিছু একটা দেখে চলছে। কপালে দুশ্চিন্তার ভাব। রায় পিনহালের কথা অনুসরণ করে অরিত্রিকা আর ঈশার দিকে তাকালো। দুজনে বেশ দেখতে, মিষ্টি চেহারা, মায়াবিনী ভাব চোখে মুখে লেপ্টে আছে। রায় অরিত্রিকা আর ঈশার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হাই, আমি রায়। অরিত্রিকা আর ঈশা রায়ের দিকে তাকালো। তার কি বলবে বুঝতে পারল না। অচেনা মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কথা না বললে অভদ্রতা দেখায়। রায় দুজনকে অস্বস্তি কারণটা বেশ বুঝতে পারল। কমফোর্টেবল করার জন্য হাসি বজায় রেখে বলল, আরে এতটা হেরিটেজ ফিল করতে হবে না। আমি শারপানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড, আমার আপু ডাকতে পারো। মন, পিনহাল আর ইফাতকে ভাইয়া আপু বলেই ডেকো, বুঝেছ? অরিত্রিকার ইশরা মাথা নাড়িয়ে ইশারায় বলল, বুঝেছি। সারহান গলা খাকিয়ে দিয়ে বলল, এদের দুটোকে আগে মাথায় তুলিস না, পরে পস্তাতে হবে। রায় কিছু না বুঝতে পেরে বলল, কেন? এদের যতটা শান্ত ভাবছিস মোটেও দুজনে শান্ত নয়। বাড়ি হইচই করে মাথা উঠিয়ে রাখে। যাদের সাথে খাতির জমে উঠে তারা ওদের দলেও চলে যায়। সাদাত কিন্তু ওদের দলের সদস্য। ওদের জ্বালায় বাড়িতে থাকা দায় হয়ে যায়। বলিস কি? আমি তো শান্তশিষ্ট ভেবেছিলাম। সবাই প্রথমে এমনই মনে করে। অরিত্রিকা সারহানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সকলের সামনে আজ অপমান করলো। সুস্থ হোক আগে, তারপর এই শোধ তুলে সে। পড়ন্ত বিকালে সূর্য হেলে পড়েছে পশ্চিমে। কিছু সময় পরই সন্ধ্যা নামবে ধরণীতে। পাখিরা নিজ নীড়ে ফিরে যাচ্ছে দিন শেষে। আপন নীড়ে ফিরবে যেন পাল্লা দিয়ে উড়ে চলছে। হাসপাতালে পরিবেশ আজ অধিক শান্ত, এতটাই শান্ত যেন জানা নেই সারহানের। সারহান শুয়ে শুয়ে প্রায় অধৈর্য হয়ে গেছে। কাজের মাঝে ডুবে থাকা মানুষ হঠাৎ কোনোভাবেই বাধা পেয়ে যায়, তখন নিজের জেলখানা কয়েদির ন্যায় মনে হয়। এমন সময় পার করছে সারহান। জেলখানা তো তা সময় পার হয়ে যায়, কিন্তু হাসপাতালে যেন সময় থমকে আছে। ক্যাবিনে আপাতত কেউ নেই। ঘণ্টাখানেক আগেই সারহানের বন্ধু মহল ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে গিয়েছে। এখন আপাতত আশরাফ সাহেব আর আজমল সাহেব হাসপাতালে উপস্থিত আছেন। ডাক্তার সারহানকে কিছুক্ষণ পূর্বে চেক আপ করেছেন।
কিছু টেস্ট করা বাকি আছে, তার সম্পর্কে জানানোর জন্য আশরাফ সাহেব আর আজমল সাহেব ডাক্তার ডেকেছেন। শারহানের মাথা হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে। আজ একটু বেশি কথা বলা হয়ে গেছে বুঝতে পারল। বুকের ক্ষত থাকায় হাতটাও ঠিকঠাকভাবে নাড়াতে পারছে না। হাত নাড়ালেই বুকে ব্যথা অনুভব হচ্ছে। সাদাতকে দুপুরে বলছিল আবিরের কি খবর জানতে, এখনো সাদাত জানায়নি। কি অবস্থা আবির আছে জানা প্রয়োজন। সারা নিজেকে চক্ষু বন্ধ করলো। যদি একটু ঘুম হয় তবে মাথা ব্যথা কমবে। নেত্রপল্লব এক করা কিছুক্ষণ পরই ক্যাবিনে কেউ একজন প্রবেশ করলো। সারান তখনই চোখ খুলে সরাসরি তাকলো দরজার দিকে। কুর্তি পরিহিত রমণী দেখে সারহানের ভুরু যুগল কুঁচকে গেল। এইখানেও চলে এসেছে মেয়েটি। মিহি সারহানকে দেখতে এসেছে। এখানে আসার দুটো কারণ আছে, নিশাত আর একজনের দেখা পাওয়া। মিহি সারহানের বেড সংলগ্নে এসে চেয়ারে বসলো। বসেই সারহানকে বলল, কেমন আছেন মিস্টার সারহান? সারহান ভীষণ বিরক্ত হলো মিহিকার আগমনে। সে বিরক্ত প্রকাশ করলো। স্বাভাবিকভাবে উত্তর দিল, এই তো আছি ভালোই, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার থেকে এমন প্রশ্ন আশা করা যায় না মিস্টার। এখানে এসেছি তার কারণটা নিশ্চয় আপনি হবেন। আসার কারণ কি? আপনি আহত হয়ে হসপিটালে আছেন তাই দেখতে এলাম। সারহানের গভীর কণ্ঠে বলল, দেখা শেষ, এখন আসতে পারেন। মিহি সারহানের অপমানের কিছু মনে করল না। সে বলল, মাত্রই তো এলাম। এত দ্রুত কেউ যায়? আপনাকে ঠিকঠাক মতো দেখলামও না। সারহান মিহির সাথে কথা বলার ইচ্ছে নেই। সে গম্ভীর মুখ করে চুপ করে রইল। মিহিকা ক্যাবিনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এখানে উপস্থিত কেউ নেই দেখে কিছুটা অবাক হয়েছে। ইচ্ছে ছিল এখানে এসে অন্তত একজনের সাথে দেখা হবে। হাসপাতালে আসার মুখ্য কারণ কারো সাথে সাক্ষাৎ, কিন্তু সে তো নেই। আশাহত হইল মনে মনে। সারহানের সামনে মনে চলা ভাবনা প্রকাশ করল না। মিহি স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, আপনার ফ্যামিলি মেম্বার কেউ আসেনি? সারহান মিমির দিকে বিরক্তসূচক তাকালো। মুখ হতে গম্ভীর শব্দ উচ্চারণ করতে গিয়ে থেমে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, আপনাকে বলতে বাধ্য নেই। মিহি সারহানের দিকে এক পলক তাকালো। সে বুঝতে পেরেছে সারহান তার সাথে কথা বলতে আগ্রহ নয়, কিন্তু সে এখনই হসপিটাল হতে যাবে না। মিহি পার্স হয়ে ফোন বের করল। ফোন স্ক্রিনে ভেসে উঠল নিশাদের মিস কল। এইটুকু সময় 20 বার কল দিয়েছে। আবার কল আসতেই মিহি কল রিসিভ করল। তখনই ভেসে এলো হুঙ্কার, তুমি কোথায় মিহি? উষ্ট্র এলিয়ে হেসে বলল, তোমায় তো সকালই বললাম। এর মাঝে ভুলে গেছো? তুমি ওই সারহানের দেখতে গিয়েছো? হুম, গিয়েছি। বারণ করা সত্ত্বেও ওখানে কেন সাহসে গিয়েছো? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। জানো, এখন আমি মিস্টার সারহানের ক্যাবিনে বসে আছি। নিশাত রাগে ফুঁসে উঠল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আধ ঘন্টার মধ্যে আমি হসপিটালের নিচে আসছি। তুমি আমার সাথে দেখা করবে। নিশাত আদেশ করে কল কেটে দিল। মিহি মুখে ঝুল রহস্যময় হাসি। সারান গম্ভীর স্বরে বলে উঠল, আপনার মনে হচ্ছে না আপনি আমার ডিস্টার্ব করছেন? একদম নয়, আপনাকে দেখতে এসেছি। সারান ভুরু কুঁচকে বলল, আপনার সাথে আমার তো কোনো দেখতে আসার সম্পর্ক আছে বলে মনে হয় না। আপনাকে ঠিক মতো চিনিও না। আপনাকে আমায় চিনতে হবে না, আমি আপনাকে ভালো করে চিনি। সারহানের মিহি হেয়ালিপনার কথা একদম ভালো লাগছে না। সহ্য বাইরে চলে গেছে। অন্য সময় হলে বের করে দিত ক্যাবিন থেকে। এর মাঝে অরিত্রিকা আগমন ঘটল সারহানের ক্যাবিনে। সে তানিয়া বেগমের সাথে হসপিটালে এসেছে। তানিয়া বেগম তাকে ক্যাবিনে আসতে বলে ডাক্তারের চেম্বারে গিয়েছে। দরজা খুলে মিহির সাথে চোখাচোখি হয়ে গেল। অরিত্রিকা মিহিকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। সে হাতে ধরে রাখা খাবারের বক্স নিয়ে প্রবেশ করলো। সারহান কারো উপস্থিত বুঝতে পেরে ঘাড় ঘুরে দরজার দিকে তাকালো। দেখলো অরিত্রিকা এসেছে। অরিত্রিকা হাতে থাকা খাবারের বক্স টেবিলে রেখে চুপচাপ দাঁড়ালো। এখন কি তার বাইরে যাওয়া উচিত ভেবে পেল না সে। মিহি অরিত্রিকাকে দেখে হেসে বলল, তোমার অপেক্ষায় করছিলাম। কেমন আছো অরিত্রিকা? অরিত্রিকা চমকিত নয়নে হাস্যরত মিহির দিকে তাকালো। সে আশ্চর্য হয়ে অচেনা একটি মেয়ের মুখে নিজের নাম শুনে
অরিত্রিকা অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি বজায় রেখে বলল, আরে অবাক হচ্ছ কেন? আমি তোমায় চিনি, এমনকি ছবিও দেখেছি তোমার। ছবি থেকে বাস্তবে দেখতে আরো সুন্দরী তুমি। অরিত্রিকা যেন আরো বেশি অবাক হলো, তাকে কিভাবে দেখেছে আর ছবি বা কোথায় পেল। অরিত্রিকা বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমায় কিভাবে চিনেন আর ছবি বা কোথায় পেলেন? তোমার কথা শুনে তো দিবারাত্রি পার করি আমি, আর ছবি দেখছি একজনের ফোনে। শাড়িতে তোমায় অসম্ভব সুন্দর লাগে কিন্তু। অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। শাড়ি পরিহিত ছবি কোথায় দেখলো? এমন ভাব কথা বলছে যেন তাকে অনেক আগ হতে চেনে। অরিত্রিকা কিছু বুঝে উঠতে পারছে না। মিহির হাতে থাকা ঘড়ি দেখে বলল, সময় হয়ে গেছে, আমার চলে যেতে হবে। তোমায় দেখার ইচ্ছে ছিল সচক্ষে, আজ পূরণ হয়ে গেছে। অরিত্রিকা, সাবধানে চলাফেরা করো, কখনো কি হয়ে বলা যায় না। মিস্টার সারহান, নিজের খেয়াল রাখবেন, আসছি। মিহি আর দেরি করল না, দ্রুত সহিত বেরিয়ে গেল কেবিন হতে। অরিত্রিকা এসে চেয়ারে বসলো। সে ভাবতে ব্যস্ত, মেয়েটি কি নিশ্চয় সারহান ভাইয়ের ফ্রেন্ড হবে, কিন্তু কথার ধরন দেখে তো মনে হলো না। তাহলে কে হতে পারে? উফ, দুদিন পর পর কোথা থেকে নতুন মেয়ে আমদানি হয় বুঝে উঠতে পারছে না সে। বলতে ইচ্ছে করে, কেন রে, আর কোনো ছেলে কি নেই দুনিয়ায়? তোদের সারহান ভাইয়ের সাথে পরিচিত হতে হবে। সারহান এখনো মিহির কথাগুলো নিয়ে ভেবে চলছে। অতিশয় চিন্তিত সে। কপালে রগগুলো মধ্যভাগে ফুলে উঠেছে। সে অনেকটাই নিশ্চিত মিহি তাদের বিষয় অনেকটা অবগত। শেষ বাক্য বরাবর একটা প্রমাণ করছে তাদের সাবধানে হতে বলা হয়েছে। তবে কি কোনো বিপদ আসছে? মিহি বিষয়টি সবকিছু জানা জরুরি তার। চার দেওয়ালে বন্দি থেকে কিছুই তার হাতে নেই, সবকিছু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মেয়েটাকে সারহান ভাই? অরিত্রিকার সন্দিহান সুর, কণ্ঠে বিচলিত ভাব স্পষ্ট। সারহান অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে ভুরু কুঁচকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সারহান সহজ সরল কণ্ঠে উত্তর দিল, মেয়েটি আমি চিনি না। চিনেন না? কিন্তু এখানে কি করছে উনি? আমায় দেখতে এসেছিলেন। তাও বললেন আপনি চিনেন না। সারহানের দৃষ্টি সংকুচিত হলো। অরিত্রিকা বড়দের মতো প্রশ্ন করাটা কেন যেন ভালো লাগলো। সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চিনি না বলেই ভুল হবে। ঢাকায় দেখা হয়েছিল একবার। অরিত্রিকা চোখ ছোট ছোট করে তাকালো। সারহান পর্যবেক্ষণ করে দেখে মনে হলো মানুষটি সত্যি বলছে, কিন্তু সারহান ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে সহ্য হয় না। এতটা জেলাস ফিল করার মতো কিছু হয়নি। এইসব ভেবে রাতের ঘুম হারাম করার দরকার নেই। আমার পরিচিত শুধু এতটুকুই জেনে রাখ। অরিত্রিকা সারহানের কথা শুনে মুখ হাঁ হয়ে গেল। সারহান ভাই তার মনের কথা কিভাবে বুঝলো? অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে আমার মনের কথা জেনে গেলেন? সারহান মাদকা মিশ্রিত স্বরে বলে উঠল, তোর চোখ দেখে। সারহান সোজাসাপটা উত্তর অরিত্রিকার ভিতরে নাড়িয়ে দিল। বুক ধড়ফড় করে উঠল। এই কথা মাদকা মেশানো ছিল? সারহান অরিত্রিকার স্বাভাবিক করার জন্য বলল, আমায় উঠতে হেল্প কর, একা উঠতে পারবো না। অরিত্রিকা কিছুটা স্বাভাবিক হলো যেন। চেয়ার থেকে উঠে সারহানকে বসাতে সাহায্য করে গেল। সারহান অতি কষ্টে এক হাতে ভর করে উঠে বসার চেষ্টা করল। অরিত্রিকা সারহানের বাহু ধরে বসানোর চেষ্টা চালাচ্ছে। তার এইটুকুনি শরীর, সারহানের মতো সুঠামদেহের লম্বা চওড়া মানুষটা উঠানো প্রায় অসম্ভব। তবুও অনেকক্ষণ চেষ্টার পর সারহান উঠে বসল। অরিত্রিকা সারহানের পিঠের দিকে বালিশ দিয়ে দিলেন। সারহান বালিশে হেলান দিয়ে আর শোয়া হয়ে বসল। অরিত্রিকা হাঁপাতে হাঁপাতে বলল, আর একটু হলেই তো পটল তুলতাম। আপনি এত ভারী কেন? কি খান বলুন তো? সারহান অরিত্রিকার আজব প্রশ্ন শুনে চাপা স্বরে বলল, ইডিয়েট একটা, প্রতিদিন তো দেখিস কি খাই। অরিত্রিকা সারহানের কথা রেগে বলল, এখন তো স্টুপিড বললেন আমায়। আমি কি হেল্প করলাম তা তো মনে থাকবে না। এরপর থেকে হেল্প লাগলে আপনার ওই মিহিকে বলবেন হেল্প করতে। সারহান বিস্ময় নিয়ে বলল, আমার মিহি? অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ, আপনার মিহি। দেখলাম তো আপনার টানে ঢাকা থেকে ছুটে এসে কত দরদ। সারহান ফোঁস করে শ্বাস ছাড়ল। কিছুটা নড়েচড়ে বসল সে। একবার কিছুটা হলো আন্দাজ করল বিষয়টা। সুযোগ বুঝে
ঠিকই শুনিয়ে দিল। সারহান অরিত্রিকার রাগান্বিত মুখ পানে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। অরিত্রিকা রেগেমেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারহান তো দেখে মোলায়েমের কণ্ঠে বলল, মনের মাঝে রাগ, ভালোবাসা, অভিযোগ, অভিমান পুষে রাখতে নেই। সময় থাকতে বলে দিতে হয়, নতুবা সময়ের ভিড়ে মানুষ হারিয়ে যায়।